ঠিক আছে, তার দেখলে আমার ভালো লাগে, এত সুন্দর মাইয়া কেমনে পুলিশ পারলো, দয়া করেন, একটু দয়া করেন। এই কেমনে খুব খারাপ লাগতেছে, আমার ঘুম হচ্ছে না কালকে থেকে। ঠিক আছে, আপনাদের কি ভালো লাগতেছে পরিমণিকে অ্যারেস্ট করছে? জি স্যার, ভালো লাগছে স্যার। কেন না ভালো স্যার, লাগছে? ভালো লাগে নাই। ভালো লাগছে। কেন ভালো লাগবে, এত সুন্দর মানুষটা পুলিশ ধরে ফেললো, এটা কি, এটা কোনো কথা হইলো? এরকম রেসপন্স ধরার দেন। নিয়ম আছে স্যার। শুধু দেখলে ভালো লাগছে, দেখলে ভালো না হলে মদের স্যার বোতল আপনি কি পাইছে, স্যার? ড্রাগস পাইছে, ড্রাগস তো আপনি উত্তরার সবগুলো সেক্টরের সবগুলো ঘর তল্লাশি করলে ড্রাগস স্যার মদের বোতল এখন কার বাসায় পাইবেন। থাকে না, সবার বাসায় তো মদের বোতল থাকে, সবাইকে হ্যাঁ, গ্রেফতার হচ্ছে। সবার এটা আর কি। পরিমণির জন্য আমার কান্না আসছে, আমি কান্না এখন আপনাদের সামনে করতে না পারলেও। আচ্ছা, এখন কথা হলো, পরিমণি ইজ আ স্মার্ট গার্ল, একটা বাক্য। এতে কারো কোনো সন্দেহ নাই, কারণ আপনি জানেন এখানে আই স্মার্ট গার্ল অবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব, পরিমণি হচ্ছে সাবজেক্ট, এটা একটা সেন্টেন্স। আচ্ছা, তাহলে পরিমণি ইজ আ স্মার্ট গার্ল, ওই ব্যাপারটা ডিফারেন্ট, মাঝখানে স্পিকার গুলো অফ রাখবেন। লেটস কাম টু ডিসকাশন। আমাদের আজকের ক্লাস হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকেই শুরু। আপনারা এখানে দেখেন আমি বিশাল মানে প্রিভিয়াস কোশ্চেনের একটা ভান্ডার নিয়ে আসছি, আমি এগুলা একেবারে আজকে পড়িয়ে দিব, অথবা যতটুকু পারি। আজকে ক্লাস একটু লম্বা হবে, ক্লিয়ার করে দিব। অর্থাৎ আমি গ্রামার যে বিষয়টা আমি পড়াবো, ওই বিষয়টা নিয়ে যেন শুধু এই বিসিএস প্রিলিমিনারি নয়, আপনার ভবিষ্যতে যেন আর কোনো সমস্যা না হয়। অর্থাৎ যা আলোচনা করব তা থেকে পরীক্ষায় প্রশ্ন যেভাবেই আসুক আপনি যেন অ্যান্সার করতে পারেন, ওভাবে আমি ক্লিয়ার করি ইনশাআল্লাহ, একেবারে ক্লিয়ার করে দেব। অনেক বেশি গত 30 বছরের যে যা প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন আমি সামনে রেখেছি, সিমিলার প্রশ্নগুলো অ্যাভয়েড করে করে ডিফারেন্ট সকল প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব আগামী মৌলিক এই গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো নিয়ে কথা শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার আমরা মূল জায়গায় আসি। তাহলে এখন সব সময় সিঙ্গুলার রাখবো, প্রথমে বলবো, তারপর আমি বলবো কোন কোন জায়গাতে ভার্বকে আমরা অলওয়েজ প্লুরাল করব, অর্থাৎ কোন ধরনের ডান বাম না দেখে ওই পরিস্থিতিগুলো থাকলেই পরে আমরা ভার্বকে অলওয়েজ প্লুরাল করব। আবার আমি আপনাকে তৃতীয় ধাপে স্টেপ 3 তে গিয়ে দেখাবো কোন কোন অবস্থায় ভার্ব কখনো সিঙ্গুলার বা কখনো প্লুরাল হয়। আমি বুঝতে পারছি? মনোযোগ দিয়ে শুনবেন, আমি কম সময়ে অনেকগুলো কথা একসাথে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার গুলো নিয়ে কথা শুরু করা যাক। ভার্ব সব সময় কি হয়? সিঙ্গুলার হয়। আমি 3 নাম্বার পয়েন্ট, এবার দেখেন, আমি লিখলাম এভরি, তারপরে একটু নাম্বার, এখানে জাস্ট নাম্বার শব্দটা দিয়ে আইডেন্টিফিকেশনের জন্য রাখলাম এভরি, তারপরে লিখলাম কি সাম, তারপরে লিখলাম এনি, তারপরে লিখলাম নো। এই শব্দগুলো আমরা সকলে চিনি, আমাদের কাছে খুব পরিচিত কতগুলো শব্দ। আচ্ছা, এবার একটা কাজ করি, জাস্ট আমার একটু টাইম গেলেও সহজে বোঝানোর জন্য আমি একটা বক্স নিলাম। এই বক্সের মধ্যে আমি লিখলাম ওয়ান, আমি লিখলাম বডি, আমি লিখলাম থিং। দেখেন, ওয়ান, বডি এবং শব্দগুলো লিখলাম। এখন দেখেন এই দুই জাতের শব্দ নিয়ে আমরা মানে কিছু নতুন ফ্রেজ গঠন করতে পারি। যেমন দেখেন, এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং, সামওয়ান, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং। এই যে শব্দগুলো আমাদের গঠিত হয়, তাহলে এই শব্দগুলো এরা যদি বাক্যের শুরুতে থাকে, ভার্ব অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। এখন দেখেন, আমি লিখলাম, বুঝতে হবে কঠিন আছে, দেখতে সহজ মনে হবে কিন্তু ঝামেলা আছে। আমি বললাম সাম, আমি যদি সাম বুক লিখি, তাহলে আপনি দেখেন সাম বুক কথাটা অশুদ্ধ, কারণ সাম মানে কয়েকটা, বুক মানে একটা বই, কারণ শুধু বুক তো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের সাথে সাম প্লুরাল মিলছে না। এই জন্য আমাদেরকে বাধ্য হয়ে কি দিতে হয়? সাম বুকস, এবং এখানে কি দিতে হয়? তাহলে সাম বুকস আর সোল্ড, কিছু বই বিক্রি হলো। এখন কথা হলো, আমি লিখলাম, মনে করেন এনি, আমি লিখলাম এনি বুক, কথাটা শুদ্ধ, এনি বুক ইজ, এনি বুক ইজ গুড ফ্রেন্ড লিখলাম। এখন
এবার আবার লিখলাম এনি বুক, তাহলে আবার লিখলাম আর গুড। এখন কথা হলো এই যে এনির পরে আমি লিখেছি কি দিয়ে শুনবেন বুক, আবার এনির পরে এখানে লিখেছি কি বুক, তাহলে এখানে দিলাম কি ইজ, এখানে দিলাম কি আর। কেন? কারণ আমি এখানে এস দিব। বুঝাতে চাচ্ছি কি বুঝাতে চাচ্ছি, একটু পুরো অংশটাকে নিচে নিয়ে আসি ক্লিয়ারলি দেখানোর জন্য, তাহলে আমরা এই শব্দগুলো মনে রাখবো এভরিওয়ান এভরিবডি এভরিথিং। এখন আসেন, তাহলে এই যে এন এর সাথে বুক, এন এর সাথে বুকস, এন এর পরে বুক শুদ্ধ, এন এর পরে বুকস শুদ্ধ, কিন্তু সামের পরে বুক অশুদ্ধ, সামের পরে বুকস হতে হবে সবসময় কি প্লুরাল আর শুদ্ধ। এখন ওই শব্দগুলো যখন আমি লিখলাম এনিথিং, তাহলে দেখেন এনি প্লাস থিং এভাবে স্পেস দিয়ে আমরা লিখি না, এরপরে যখন থিং আসে তখন আমরা এনিথিং লিখি। তার অনুরূপভাবে এই যে সাম লিখলাম, সামের পরে ওয়ান, আমরা তাহলে এই জন্য শব্দটা আমরা লিখি সাম ওয়ান, একসাথে লিখি, এভাবে লিখি না? আচ্ছা, এবার আমি যদি লিখি এভরি, তাহলে দেখেন এভরি এভরি অনেক কথা পড়ছি এখানে, তাহলে আমরা যখন এভরি লিখি, থিং লিখি, এভরিথিং লিখি, আমরা লিখি এভরি বডি। যে ভেঙে ভেঙে শব্দ দেখাচ্ছি, মনোযোগ লাগবে, এভাবে অনেকেই বলে না, অথচ গ্যাপটাকে আমাদের এই ছোট ছোট জায়গাগুলোতে এনিথিং, সামওয়ান, এভরিথিং, এভরিবডি এই সকল শব্দগুলো, তাহলে দেখেন সাম, সামবডি ড্যাশ, মনে করেন সাম, লিখে ফেললাম রেসপন্সিবল ফর দিস। এখন সামবডি যখন আসছে, তাহলে আমরা জানি সামের সাথে যখন বডি হয়, সামের সাথে যখন থিং হয়, সামের সাথে যখন ওয়ান হয়, তখন সবসময় কি হয় বার সিঙ্গুলার হয়, এজন্য আমরা দিলাম কি সামবডি ইজ রেসপন্সিবল ফর দিস। তাহলে কিন্তু দেখেন সামের সাথে যখন বডি আসছে ভার্ব নিয়েছি ইজ, সামের সাথে যখন বুক আসছে ভার্ব, বুক প্লুরাল, ভার্বটাও কি প্লুরাল। এই ব্যাপারগুলো যে খেয়াল রাখতে হবে অবশ্যই। অনুরূপভাবে দেখেন আমি লিখলাম এনিথিং can happened here, এখানে যে কোনো কিছু ঘটে যেতে পারে। দেখেন এনিথিং, তাহলে আমি আরো অন্যভাবে লিখি, তাহলে আমি লিখলাম anybody is একই রকম एग्जांपल দিচ্ছি সহজে গ্রামারটার দিকে মনোযোগ দেওয়ার জন্য, নতুন শব্দের দিকে যেন মনোযোগ না দেয়, এই শব্দটার কি অর্থ ওরকম মাথার মধ্যে না ঘুরবার জন্য আমি গ্রামারের লাইনটা খেয়াল করেন। তাহলে দেখেন somebody is, anybody is, somebody is, anybody is, অথচ any শব্দটা any book is, any books are, তাহলে কি দাঁড়ালো, তাহলে কি দাঁড়ালো এরা যখন একা একা থাকে, এই শব্দগুলো যখন একা একা সাধারণ নাউনের সাথে বসে তখন তাদের আচরণ এক টাইপের, কিন্তু যখন তারা ওয়ান বডি এবং থিং এর সাথে মিলে শব্দ গঠিত হয়, এই ধরনের শব্দ গঠিত হয়, তখন তাদের আচরণ একটাই, সেটা হচ্ছে এরা অলওয়েজ সিঙ্গুলার, এন্ড দ্যাটস অল। এই পয়েন্টটা এইটুকুই। এখানে আমি সামের ব্যবহার, এনির ব্যবহার, নোর ব্যবহার এগুলো নিয়ে লম্বা কথা বলছি না, তবে একটা ইম্পর্টেন্ট কথা অবশ্যই বলে দিতে হবে, সেটা একটু আসা যাক। দেখেন আমি एग्जांपल দিয়ে एग्जांपल স্ট্রাকচারটা দেখাই। আমি লিখলাম ডু ইউ হ্যাভ এনি, ডু ইউ হ্যাভ সাম মানি, আমার কাছে কিছু টাকা হবে। আমি বললাম আই ডোন্ট হ্যাভ সাম মানি, লিখলাম। আর আমি লিখলাম আই হ্যাভ সাম মানি। আমি তিনটে স্টেটমেন্ট লিখলাম। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তাহলে ডু ইউ হ্যাঁ হ্যাভ স্যার। সাম, তিনটে সেন্টেন্স, খুব মনোযোগ লাগবে, খুব মনোযোগ লাগবে, কারণ এটার জন্য আলাদা করে লম্বা একটা কিচ্ছা কাহিনী পড়বার দরকার নাই, আমার এক কথায় আপনার সব সমস্যার সমাধান শেষ। এবং এটা পরীক্ষায় এমসিকিউর জন্য অত ইম্পর্টেন্ট না, কিন্তু লেখালেখিতে স্পোকেনে অনেক বেশি কাজে আসবে এমন একটা জায়গা। আচ্ছা দেখেন আমি তিনটে স্টেটমেন্ট লিখেছি। আমি লিখেছি আমার কাছে কিছু টাকা হবে, প্রথম সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স আমি লিখেছি আমার কাছে অল্প কিছু টাকা আছে। আবার লিখেছি না আমার কাছে কিছু টাকা নেই। তারপর আমি তৃতীয় সেন্টেন্স লিখলাম আমার কাছে কিছু টাকা আছে। এই যে ব্যাপারগুলো এখানে এবার আপনাকে খেয়াল করেন। এখানে আমি লিখলাম এনি, এখানেও আমি লিখলাম এনি, এখানেও আমি লিখলাম এনি। এবার আবার খেয়াল করেন, মনে রাখবো আমরা এখানে আমাদের যে শব্দগুলো আছে
এই দুইটি শব্দের মধ্যে একটা হচ্ছে কি সাম। শব্দটা বেশি ছোট দেখা যাচ্ছে না, আমি একটু বড় করে দেখাই। সাম, একটা শব্দ হচ্ছে কি এনি। মনে রাখবেন এনি হচ্ছে পজিটিভ অর্থ দিবে, নেগেটিভ অর্থ দিবে এবং এটা কোয়েশ্চেনের জন্য ব্যবহার হয়। সাম হচ্ছে পজিটিভ অর্থ দিবে। তাহলে এবার স্পিকার অন করেন, আমি আপনাদের উত্তর শুনবো, কারণ আমার কথা থেকে যারা বুঝে গেছেন তারা সচেতন। আমি কি লিখেছি? সাম হচ্ছে কিসের জন্য? পজিটিভ অর্থ দিবে। পজিটিভের জন্য। আচ্ছা, আর ইনি হচ্ছে কিসের জন্য? নেগেটিভের জন্য। নেগেটিভের জন্য এবং প্রশ্ন করার জন্য। এবং কিসের জন্য? নেগেটিভের কোয়েশ্চেন। কোশ্চেনের জন্য। আচ্ছা, স্পিকার বন্ধ করে দেন, কারণ উত্তর নেওয়া আছে, ঝামেলাগুলো সামাল দেয়া কঠিন। আমি বলছি শুনেন। তাহলে ডু ইউ হ্যাভ সাম মানি, যেহেতু এটা কোয়েশ্চেন, তাহলে আমরা আমাদের এই কথাটা অশুদ্ধ। এই ব্যাপারটা আমরা খুব বেশি ভুল করি। ডু ইউ হ্যাভ সাম মানি, তাহলে আমরা এখানে লিখলাম এনি মানি, কারণ সাম হবে না, কারণ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এনি। তারপর আবার লিখলাম আই ডোন্ট হ্যাভ সাম মানি, আই ডোন্ট হ্যাভ এনি মানি। এই জায়গাটা একেবারেই ব্রিটিশ আমেরিকান উভয়ের ক্ষেত্রে একই রকম সিদ্ধান্ত। নেগেটিভ এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব না, আমরা ব্যবহার করব কি এনি, নট সাম। আই ডোন্ট হ্যাভ সাম মানে অশুদ্ধ, আমাকে লিখতে হবে আই ডোন্ট হ্যাভ এনি মানি। আচ্ছা, এবার তৃতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ সাম অথবা এনি, এখানে আমরা বসাবো সাম। এই যে হয়ে গেল। তাহলে সাম এবং এনির যে পার্থক্যটা খেয়াল রাখবেন অবশ্যই। এটা একটা কথা আমি এখন যোগ করে দিব, এই কথাটা গ্রামার বইতে থাকুক না থাকুক, অবশ্যই সবাই মনে রাখবেন। আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, আরেকবার গুড। এরকম না বুঝলে কিন্তু প্রশ্ন করবেন। তাহলে আমি বলেছি কি সাম শব্দটা ব্যবহার হয় কিসের জন্য? পজিটিভের ক্ষেত্রে। পজিটিভের ক্ষেত্রে, ইতিবাচক স্টেটমেন্টের জন্য। আর নেতিবাচক স্টেটমেন্ট হলে ব্যবহার হয় কি এনি। আচ্ছা, এখন প্রথম সেন্টেন্সটা যেহেতু প্রশ্নবোধক, তার মানে এটা হচ্ছে কোয়েশ্চন। প্রশ্নবোধক বাক্যে আমরা সাম ব্যবহার করব না, আমরা ব্যবহার করব কি এনি। তাহলে ডু ইউ হ্যাভ সাম মানি, ডু ইউ হ্যাভ সাম বুক, ডু ইউ হ্যাভ সাম ইস্যুস, এরকম আমরা সাম দিয়ে প্রশ্ন না করে আমরা প্রশ্ন করব ডু ইউ হ্যাভ এনি মানি, ডু ইউ হ্যাভ এনি বুক, ডু ইউ হ্যাভ এনি ইনফরমেশন, এভাবে প্রশ্ন করব। আমি লাস্টে আরেকটা কথা বলবো মাঝখানে, এখন আগে বুঝে নেন। তারপরে দ্বিতীয় নম্বর সেন্টেন্সটা খেয়াল করেন, আমি বলেছি এনি শব্দটা ব্যবহার হয় নেতিবাচক বা নেগেটিভ স্টেটমেন্টের জন্য। তাহলে আমি বললাম কি আই ডোন্ট হ্যাভ সাম মানি, যেহেতু সেন্টেন্সটা ডোন্ট এর কারণে নেগেটিভ, এই সেন্টেন্সে আমরা সাম ব্যবহার করব না, এখানে সাম ক্রস এনি হবে। আর তৃতীয় সেন্টেন্স যেহেতু পজিটিভ স্টেটমেন্ট দিচ্ছে, সুতরাং আমরা এখানে ব্যবহার করব আই হ্যাভ সাম মানি, নট আই হ্যাভ এনি মানি, নট আই হ্যাভ এনি বুক, নট আই হ্যাভ এনি ইনফরমেশন। বলতে হবে আই হ্যাভ সাম ইনফরমেশন, আই হ্যাভ সাম বুকস, তখন আই হ্যাভ সাম মানি, এভাবে হবে। আচ্ছা, এখন একটা ইনফরমেশন সংযুক্ত করে রাখেন, যারা একটু সচেতন অ্যাডভান্স আছেন তাদের জন্য কথাটা বলা। সেটা হচ্ছে কি প্রথম সেন্টেন্সটার দিকে খেয়াল করেন, ডু ইউ হ্যাভ সাম মানি অশুদ্ধ, ডু ইউ হ্যাভ এনি মানি শুদ্ধ। এই যে কথাটা, এই কথাটার মধ্যে একটা ব্যাপার মাথায় রাখতে হবে। যখন আপনি কাউকে প্রশ্নটা করছেন তোমার কাছে কিছু টাকা হবে, এই কথাটার মধ্যে যদি আপনি যার কাছে প্রশ্নটা করেছেন প্রশ্নের উত্তর যদি ইতিবাচক আশা করেন, অর্থাৎ সে হ্যাঁ বলুক এমনটা আপনি চান, তাহলে আপনি সাম দিয়ে করবেন। কথাগুলো স্পোকেন ইংলিশের জন্য, নট গ্রামারের জন্য। গ্রামার হিসেবে যাই বলে ফেলেছি তাই ক্লিপস টু ফেল আছে এই কথাগুলো। আচ্ছা, আবারও বলছি, যদি আপনি প্রশ্ন যাকে করছেন সে উত্তরে হ্যাঁ বলুক এমন আশা করেন, তাহলে আমরা বলবো সাম, অর্থাৎ প্রশ্নের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব। কিন্তু যদি উত্তরে আপনি প্রশ্ন যাকে করবেন সে না বলুক এমনটা এক্সপেক্ট করেন, দেন আপনি সাম বলবেন না, আপনি বলবেন এনি। যেমন মনে করুন আমি একজন শিক্ষক, আমি পরীক্ষার হলে পরীক্ষার ডিউটি দিচ্ছি। এখন পরীক্ষার খাতাগুলো সময় শেষ, ঘন্টা বেজে গেছে, আমি এখন স্টুডেন্টদের খাতাগুলো তুলে নিয়ে আমি একেবারে ভাঁজ করে নিয়ে টেবিলের সামনে দাঁড়ালাম। স্টুডেন্টদেরকে বলে দিয়েছি খাতা আমি বলবার আগে হল থেকে বের হবা না। এখন আমি খাতাগুলো নিলাম, নেয়ার পরে এখনো কাউন্ট করি নাই এবং স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে বললাম তোমাদের কাছে ডু ইউ হ্যাভ এনি স্ক্রিপ্ট,
তোমাদের কাছে আর কোনো খাতা আছে? ডু ইউ হ্যাভ এনি স্ক্রিপ্ট? আমি আশা করছি স্টুডেন্টরা না বলুক, তারপর তোরা চলে যা, এবার আমি গুনে দেখি একটু। এটা হচ্ছে না আশা করা। এখন আপনার কাছে টাকা পয়সা নাই, বন্ধুর কাছে আপনি চাচ্ছেন আমাকে কিছু টাকা দাও, তখন আপনি আশা করছেন সে হ্যাঁ বলুক। তখন ডু ইউ হ্যাভ এনি মানি না বলে আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ সাম মানি। সামনে আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য, কিন্তু কিন্তু ওই যে আমার গ্রামার এইটুকুই। এই কথাটা মাথায় রাখবেন। তাহলে আমাদের যে তৃতীয় পয়েন্ট, থার্ড পয়েন্ট, তাহলে থার্ড পয়েন্টের ক্ষেত্রে এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি, নাথিং এই শব্দগুলো থাকলে ভার্ব অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। এই গেল পয়েন্ট থার্ড। এবার আসেন 4 নাম্বার পয়েন্ট, পয়েন্ট 4। আচ্ছা, পয়েন্ট 4 এর ক্ষেত্রে যদি আপনি দেখেন কোন একটা সেন্টেন্সে জিরান্ড অথবা ইনফিনিটিভ অথবা সেন্টেন্স, অর্থাৎ জিরান্ড, ইনফিনিটিভ অথবা কোন একটা আস্ত একটা বাক্য যদি কোন সেন্টেন্সের সাবজেক্ট হয়, পরের ভার্বটা আনডাউটেডলি কি হবে? সিঙ্গুলার হবে। পরীক্ষায় আসছিল বাইং ক্লোথস ড্যাশ আ কমপ্লেক্স জব, সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্সে কাপড় কেনা একটা জটিল কাজ, কাপড় কেনা একটা জটিল কাজ, কাপড় ক্রয় করাটা একটা কঠিন কাজ। এই হচ্ছে এই বাক্যের অর্থ। এটা পরীক্ষায় আসছে এবং এটা ক্লিপস 12 মিনিটেস 1 এর 1 নাম্বার एग्जांपल। ওখানে একটু এদিক ওদিক আছে শব্দ, কিন্তু মূল জায়গাটা এরকম, বাইং ক্লোথস। তাহলে দেখেন কাপড় এখানে প্লুরাল। আরো একটা সেন্টেন্স লিখি, আমি লিখলাম কালেক্টিং বুকস, বুকস না লিখে লিখলাম stamps, a difficult task। তাহলে স্ট্যাম্প সংগ্রহ করাটা, স্ট্যাম্প ওই যে যেগুলো আমরা ইয়ার উপর লাগাই, স্ট্যাম্প সংগ্রহ করাটা একটা কঠিন কাজ, বই কাপড় ক্রয় করা এটা একটা জটিল কাজ। এই যে কথা, এই দুটি বাক্যে বাইং একটা শব্দ, কালেক্টিং একটা শব্দ, এই শব্দগুলো হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এখানে দেখেন ক্লোথস একটা শব্দ আছে, স্ট্যাম্পস একটা শব্দ আছে, এই শব্দগুলো সাবজেক্ট নয়। কারণ কাপড় কঠিন কাজ, কাপড় কি কাজ হতে পারে? এইটুকু বেশি ব্যাখ্যা দেব না, সিম্পলি বুঝে নেবেন। কাপড় তো কাজ না, এখানে কাজের কথা বলা হচ্ছে। এখানে কাজ কি কাপড় নাকি ক্রয় করা? নিশ্চয়ই ক্রয় করা। তাহলে এটা হ্যাঁ, সুতরাং বাইং, তাহলে বাইং ক্লোথস কি হবে না হবে? ইজ হবে। আপনি ভুল করবেন, এইজন্য এটা পরীক্ষা আসছে বিসিএস পরীক্ষা আসছে গত 2 বিসিএস আগে। তারপরে কালেক্টিং স্ট্যাম্পস ইজ না আর, ইজ না আর বলেন? ইজ আচ্ছা, তাহলে আমি বুঝাতে পারছি। এখানে অনেকের প্রশ্ন থাকবে, স্যার এখানে ক্লোথস এবং স্ট্যাম্পস কে প্লুরাল দেখে আমরা তো চুপ বন্ধ করে দক্ষতার সাথে এস দিয়ে আসবে, আর দিয়ে আসবো। এই জায়গাটার জন্য আমি একটা ব্যাপার বুঝাই। স্পিকার বন্ধ করে দেন, আমি এখন এই পয়েন্টটাকে ভালোভাবে বুঝিয়ে তারপর আমি ইনফিনিটিভের एग्जांपले যাব। দেখেন আমি লিখলাম সাবজেক্ট, তারপরে লিখলাম কি ভার্ব, তারপরে লিখলাম কি অবজেক্ট, একটা সেন্টেন্স। আচ্ছা, অবজেক্ট হবে, অবজেক্ট থাকে ওই সকল সেন্টেন্সে যে সকল সেন্টেন্সের ভার্বটা ট্রানজিটিভ হয়। যেমন উই রাইট আ, আচ্ছা আমি লিখলাম কি লেটার্স, আমরা চিঠি লিখি। আচ্ছা, আমি লিখলাম, আবার লিখলাম উই ড্রিঙ্ক ওয়াটার, কিন্তু আমি লিখলাম উই স্লিপ, আমি লিখলাম উই ওয়াক। নিচের দুটি সেন্টেন্সে বেশি লম্বা না করার জন্য আমি এক্সাম্পলগুলো এভাবে লিখেছি। এই ব্যাপারটা আমি অন্যভাবে আরেকদিন লম্বা করে বোঝাচ্ছি। তো আজকে এই জায়গাটা মনে রাখার জন্য এখানকার যে আসল ঘটনাটা বোঝাচ্ছি, আপনি মনে ভালোভাবে ধরে নেবেন। আচ্ছা, দেখেন লিখলাম উই রাইট লেটার্স, এখানে একটা ভার্ব, ড্রিঙ্ক একটা ভার্ব, স্লিপ একটা ভার্ব, ওয়াক একটা ভার্ব। এই যে চারটা ভার্ব, এই ভার্বগুলোর মধ্যে প্রথম দুইটি ভার্ব
ট্রানজিটিভ ট্রানজিটিভ এই ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ কোনটা এটাও তো পরীক্ষায় আসে, এটাও তো আপনারা জানতে হবে। ট্রানজিটিভ আর এখানে ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ। আচ্ছা, এখন এই ভার্ব ইনট্রানজিটিভ এই জন্য এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই, এই সেন্টেন্সে অবজেক্ট আছে, এই সেন্টেন্সে অবজেক্ট আছে। আচ্ছা, আমি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি কিভাবে চিনবেন ওই কথা এখানে মাঝখানে ঢুকানো মানে আমার আজকের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা আলোচনা সিকোয়েন্স এটা নষ্ট করা, তাই আমি একেবারেই কথা তুলছি না, আমি জাস্ট এইটুকু বুঝাচ্ছি ভার্ব দুই ধরনের, ট্রানজিটিভ থাকে এবং কি থাকে, ইনট্রানজিটিভ থাকে। যেহেতু যেহেতু এই যে যেখানে অবজেক্ট আছে, এই যে অবজেক্ট থাকে, অবজেক্ট গ্রহণ করা এটা ট্রানজিটিভ ভার্বের কাজ, অবজেক্ট গ্রহণ করাটা ট্রানজিটিভ ভার্বের কাজ। ভার্ব যখন ট্রানজিটিভ হয় তখন তার একটা অবজেক্ট থাকবে, এটা তার ধর্ম, তার অভ্যাস। আবারও বলছি, ভার্ব যখন ট্রানজিটিভ হয় সে একটা অবজেক্ট গ্রহণ করবে, ভার্ব যখন ট্রানজিটিভ হয় তখন সে একটা অবজেক্ট গ্রহণ করবে। তাহলে এই ভার্বগুলো ট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করে, অবজেক্ট গ্রহণ করে, ট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করে, অবজেক্ট গ্রহণ করে। আচ্ছা, অবজেক্ট গ্রহণ করে। হ্যাঁ অবজেক্ট গ্রহণ করে। এখন আমি কি বলতে চাচ্ছি শুনুন, ট্রানজিটিভ ভার্বের কাজ হচ্ছে অবজেক্ট গ্রহণ করা, ট্রানজিটিভ ভার্বের কাজ হচ্ছে অবজেক্ট গ্রহণ করা। সে যখন ভার্ব থাকে তখন সে অবজেক্ট গ্রহণ করে। এই ট্রানজিটিভ ভার্বটা ভার্ব থেকে এসে এখানে জিরান্ডে পরিণত হয়েছে, এখানে জিরান্ডে পরিণত হয়েছে। ওই যে ভার্ব থাকা অবস্থায় অবজেক্ট গ্রহণ করার তার যে একটা অভ্যাস ছিল, ভার্ব থাকা অবস্থায় অবজেক্ট গ্রহণ করার যে অভ্যাসটা তার ছিল, সে ভার্ব থেকে জিরান্ড হয়ে যাবার পরেও আর ওই অভ্যাসটা এখনো রয়ে গেছে। ওই যে একটা কথা আছে, যার যে অভ্যাস কবু নাহি যায়, ডুলির ফোলা ডুল না পেলে পেটুলে বাইজ যায়, এটা সিরিংকের কথা। ঠিক আছে, তাহলে কথা হলো কি হলো, ভার্ব থাকা অবস্থায় অবজেক্ট গ্রহণ করত, ভার্ব থাকা অবস্থায় অবজেক্ট গ্রহণ করত, জিরান হয়ে যাওয়ার পরেও সে অবজেক্ট গ্রহণ করছে, জিরান হবার পরে সে অবজেক্ট গ্রহণ করছে। এখন এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে আমি কি বোঝাতে চাচ্ছি এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি পয়েন্টে আসি। তাহলে স্যার এখানে ক্লোজ দেখে আর দেই নাই, ইজ দিলাম, স্ট্যাম্পস দেখে আর দেই নাই, ইজ দিলাম, কারণ বাইং এর কারণে, কালেক্টিং এর কারণে। তাহলে এই যে শব্দটা এখানে আছে, এই যে শব্দটা এখানে আছে, এই শব্দটার পরিচয়টা কি, নাকি এটা হচ্ছে অবজেক্ট, কারণ সে বাইং অ্যাকচুয়ালি ভার্ব ছিল, কালেক্টিং অ্যাকচুয়ালি ভার্ব ছিল, এখন তারা জিরান্ডে রূপান্তরিত হয়েছে, ও ভার্ব থাকা অবস্থায় তার যে অবজেক্টটা ছিল তার পাশে সে রেখে দিয়েছে। ট্রানজিটিভ ভার্বগুলো তার অবজেক্টকে খুব ভালোবাসে, এত বেশি ভালোবাসে সে জিরান হয়ে যাবার পরেও সে পাশে রেখে দিয়েছে। আগে সাধারণ মানুষ ছিল, এখন মন্ত্রী হয়েছে, সাধারণ মানুষ থাকা অবস্থায় যে বন্ধুটা ছিল সাথে সাথে থাকতো, তার মন্ত্রীর পিএস বানিয়ে দিল। এই হচ্ছে কথা, বুঝতে পারছি? এদের নাম কি, অবজেক্ট অফ জিরান, এদের নাম হচ্ছে অবজেক্ট অফ জিরান। অবজেক্ট অফ জিরান সিঙ্গুলার হুক আর প্লুরাল হুক, পরবর্তী ভার্ব সিঙ্গুলার হবে। যেমন আমি যদি বলি কালেক্টিং হানি ফ্রম দা hive, it is a complicated হাইভ থেকে, মধুর বাসা থেকে মধু সংগ্রহ করাটা একটা জটিল একটা কাজ। এখানে আমরা ভার্ব কি দিয়েছি, ইজ, ভার্ব দিলাম কি, ইজ। কেন, এই যে কালেক্টিং এখানে সাবজেক্ট, কিন্তু কালেক্টিং এর পরে যে হানি লিখলাম, এই হানি শব্দটা সিঙ্গুলার, তাহলে হানি সিঙ্গুলারের জন্য ইজ দিলাম, ব্যাপারটা তো এরকম না। এখানে আমি ইজ দিয়েছি কার জন্য, কালেক্টিং এর জন্য। বুঝাতে পারছি? তাহলে হানি শব্দটার পরিচয় কি, হানি শব্দটার পরিচয়, স্ট্যাম্প শব্দটার পরিচয়, এগুলো হচ্ছে অবজেক্ট অফ জিরান, অবজেক্ট অফ জিরান, অবজেক্ট অফ জিরান। এই গেল জিরান নিয়ে एग्जांपल, তিনটা एग्जांपल দিলাম। এবার দেখুন ইনফিনিটিভ সাবজেক্ট হলে কিভাবে ভার্বের আচরণটা হয়। একই রকম সহজে বোঝানো সহজ, আমরা সব সময় জানি টু এয়ার ইজ হিউম্যান, আমরা জানি মানুষ মাত্রই কি বুড়ো। তাহলে এখানে দেখেন ইজটা ভার্ব, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে এর, এটা একটা ভার্ব, এর শব্দ থেকে এরর, এর শব্দ থেকে কি এরর মানে ভুল। তাহলে টু এর ইজ হিউম্যান, তাহলে মানুষ মাত্রই ভুল। আমি যদি বলি টু টেল আ লাই ইজ আ, লিখলাম কি গ্রেট সিন। এই সেন্টেন্স এখানে আমরা ইজ দিলাম, ভার্ব ইজ কেন দিলাম, কারণ এখানে এলাই সিঙ্গুলার, এই জন্য ইজ দিলাম, ব্যাপারটা এরকম না। এখানে ইনফিনিটিভ, টু টেল হচ্ছে কি ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ যখন সাবজেক্ট হয় ভার্ব সিঙ্গুলার হয়,
ইনফিনিটিভ যখন সাবজেক্ট হয় বার সিঙ্গুলার হয়, কিন্তু যখন সেন্টেন্সটা এভাবে আসবে, যেমন আমি লিখলাম টু কালেক্ট বুক, আমি লিখলাম টু কালেক্ট historical books is a difficult job. আচ্ছা, সেন্টেন্সে ইজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব, তাহলে এখানে হিস্টোরিক্যাল বুকস যদি সাবজেক্ট ধরতাম, তাহলে তো আমি হিস্টোরিক্যাল বুকস আর আ ডিফিকাল্ট জব, নিজেই সেন্স দিয়ে চিন্তা করেন, গ্রামার মুখস্থ করা বাদ দেন। হিস্টোরিক্যাল বুকস যদি হয়, হিস্টোরিক্যাল বই কি কাজ, এখানে কাজের কথা বলা হচ্ছে, সুতরাং এখানে ইজ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, টু কালেক্ট হচ্ছে সাবজেক্ট, টু কালেক্ট হচ্ছে সাবজেক্ট। তাহলে ইনফিনিটিভ যখন সাবজেক্ট হলো তখন আমরা ভার্বকে সিঙ্গুলার রাখলাম, ইনফিনিটিভ সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হবে, যেভাবে জিরান্ড সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়েছে। এই টু এর, টু টেল, টু কালেক্ট, এটা ইনফিনিটিভ, এইজন্য ভার্বগুলো ইজ এবং ইজ। তাহলে এখানে লাই, এখানে হিস্টোরিক্যাল বুকস, এরা হচ্ছে অবজেক্ট অফ ইনফিনিটিভ, যেভাবে ক্লোথস, স্ট্যাম্পস এবং হানি, এদেরকে আমরা অবজেক্ট অফ জিরান্ড বলেছিলাম। তাহলে অবজেক্ট অফ জিরান্ড, অবজেক্ট অফ ইনফিনিটিভ, এগুলো পরবর্তী ইনফিনিটিভ এবং জিরান্ডের পরবর্তী শব্দ, জিরান্ডের পরবর্তী ভার্ব সিঙ্গুলার হওয়াতে কোনো বাধা দিবে না। এবার আসুন কোন একটা সেন্টেন্স যদি কি হয়, একটা, আমার লেখাগুলো কি বেশি ছোট দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে ভালোভাবে? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আচ্ছা দেখেন, আমি লিখলাম জরিনা। আচ্ছা, জরিনা ইজ আ স্মার্ট গার্ল, জরিনা হচ্ছে একজন স্মার্ট মেয়ে, স্মার্ট মাইয়া। পরিমণি লিখতে পারি, পরিমণি যে, পরিমণি স্মার্ট, পরিমণি লিখি কি বলেন, আজকে তো পরিমণির দরকার। জি জি স্যার। এভাবে লিখে, ও যেভাবে লিখলাম আমি এভাবে লিখলাম, পরিমণি ইজ আ স্মার্ট গার্ল। হ্যাঁ ঠিক আছে, তার দেখলে আমার ভালো লাগে, এত সুন্দর মাইয়া কেমনে পুলিশ পারলো, দয়া করে একটু দয়া করে নাই, কেন খুব খারাপ লাগতেছে, আমার ঘুম হচ্ছে না কালকে থেকে। ঠিক আছে, আপনাদের কি ভালো লাগতেছে পরিমণিকে অ্যারেস্ট করছে? জি স্যার, ভালো লাগছে স্যার। কেন না ভালো স্যার, লাগছে? ভালো লাগে নাই। ভালো লাগছে। কেন ভালো লাগবে, এত সুন্দর মানুষটা পুলিশ ধরে ফেললো, এটা কি, এটা কোনো কথা হইলো? এরকম রেসপন্স ধরার দেন। নিয়ম আছে স্যার। শুধু দেখলে ভালো করে বানানো ভালো। মদের স্যার, বোতল আপনি পাইছে, স্যার, ড্রাগস পাইছে, ড্রাগস তো আপনি উত্তরার সবগুলো সেক্টরের সবগুলো ঘর তল্লাশি করলে ড্রাগস স্যার মদের বোতল এখন কার বাসায় থাকে না, সবার বাসায় তো মদের বোতল থাকে, সবাই কি গ্রেফতার হচ্ছে? সবার এটা আর কি, পরিমণির জন্য আমার কান্না আসছে, আমি কান্না এখন আপনাদের সামনে করতে নাম দেব। আচ্ছা, এখন কথা হলো, পরিমণি ইজ আ স্মার্ট গার্ল, একটা বাক্য, এতে কারো কোনো সন্দেহ নাই, কারণ আপনি জানেন এখানে আ স্মার্ট গার্ল অবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব, পরিমণি হচ্ছে সাবজেক্ট, এটা একটা সেন্টেন্স। আচ্ছা, তাহলে পরিমণি ইজ আ স্মার্ট গার্ল আমি লিখলাম। আচ্ছা, একটা কাজ করি, পরিমণি স্মার্ট, সেক্সি শব্দের অর্থ হচ্ছে সুন্দর মানুষ বলছে, তাহলে ইজ আ সেক্সি গার্ল। এবার আমি লিখলাম ইজ নোন টু অল, সেক্সি শব্দটা নেগেটিভ না, এটা পজিটিভ শব্দ, এটা পজিটিভলি সুন্দর অর্থে ব্যবহার হয় সবার জন্য। আমি একটু কলটা রিসিভ করে আপনারা, আমি ফেসবুক লাইভে আছি, আপনি পরে ফোন দেন। আচ্ছা, তারপরে পরিমণি ইজ আ সেক্সি গার্ল ইজ নোন টু অল, এই সেন্টেন্সে ইজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে কি ভার্ব। তাহলে এখানে দেখেন, এই পরিমণি ইজ আ বিউটিফুল গার্ল, এই পুরো অংশটা এটা একটা বাক্য, একটা বাক্য যখন আরেকটা ভার্বের সাবজেক্ট হবে তখন ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এখন এই এই যে ব্যাপারটা এত লম্বা এতগুলো শব্দ, আমি যদি বলি দা পিপল, লিখলাম কি, আমি লিখলাম দা cricketers of Australia have never thought about, ঠিক আছে, thought that, এখন না আমি আরো একটু সহজ করে দিই, কারণ অনেক লম্বা কমপ্লেক্স হলে তখন আপনাদের মধ্যে জটিলতা যেটা আসবে, ঠিক আছে, didn't imagine the situation নাকি? আচ্ছা, তাহলে সিচুয়েশন নাকি বানানটা হয়নি,
এখন is clear in their face, এত লম্বা সেন্টেন্স লিখলাম। আবার একটু পড়ে শুনি। ক্রিকেটার্স অফ এখানে কি লিখেছিলাম? অস্ট্রেলিয়া। The cricketers of Australia didn't imagine the situation. এই পুরো অংশটা এটা একটা সেন্টেন্স। এবার দেখেন এই পুরো সেন্টেন্সটা দেখে এরপরে যখন আপনাকে এই জায়গায় শূন্যস্থানটা দেয়া হবে ইজ এর জায়গায়, আপনি বিচলিত হয়ে যেতে পারেন। দ্য ক্রিকেটার্স প্লুরাল অস্ট্রেলিয়া, এখন এই যে ব্যাপারগুলো, এখন আপনি ব্যাপারটাকে খুব সহজে চিন্তা করেন। দ্য ক্রিকেটার্স অফ অস্ট্রেলিয়া ডিডন্ট ইমেজিন দ্য সিচুয়েশন। এই পুরো অংশটা সাবজেক্ট, এই জন্য আমরা বারটা কি করলাম? সিঙ্গুলার করলাম। তবে এটা তেমন পরীক্ষা আসলে দেখা যায় না, লেখালেখির ক্ষেত্রে কাজে লাগবে বলে আমি কথাটা একটু সময় দিয়ে বুঝালাম। তাহলে আমাদের এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে জিরান্ড থাকলে, ইনফিনিটিভ থাকলে এবং কোনো বাক্য যদি আরেকটা ভার্বের সাবজেক্ট হয়, তখন ওই জায়গায় আমরা ভার্ব অলওয়েজ কি রাখবো? সিঙ্গুলার রাখবো, এন্ড দ্যাটস দ্য পয়েন্ট। এই যে আমি লেখাগুলো লিখছি, এই লেখাগুলো কিন্তু আমি আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। আসেন নাম্বার 5, সিঙ্গুলার বুঝাইতে আমার আজকে ক্লাসের সময় যাচ্ছে। সিঙ্গুলার স্যার এগুলো তো নোট করার দরকার নাই, আপনি তো পিডিএফ দিয়ে দিচ্ছেন। না, নোট করবেন না, আপনারা শুনেন কি আমি পিডিএফ দিব। এই যা লিখছি তাই আমি পিডিএফ দিয়ে দিব। एग्जांपल এই কথাগুলো শুনলে পরে আপনার কাছে সব কথাই আসবে এবং ভিডিও যেহেতু থাকবে এইজন্য পরে প্রয়োজনে ভিডিওটা শুনে জিনিসটা সামনে রাখবেন। আমি ক্লাস শেষ করে এই পিডিএফটা আপনাদের গ্রুপে আপলোড করে দিব। এখন আসেন